আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়ব, সেটি হচ্ছে এসএসসি পদার্থবিজ্ঞানের 2 নম্বর চ্যাপ্টার, যেটি হচ্ছে গতি। এই গতি চ্যাপ্টারে আজকে আমরা কোন কোন টপিক গুলো পড়বো তোমরা ইতিমধ্যে বোর্ডে দেখতে পাচ্ছ। সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো, পরম আপেক্ষিক, রাশি, দূরত্ব ও সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন, গতি সমীকরণ। আমরা আজকে এই টপিকগুলো সম্পূর্ণভাবে পড়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরুতেই এই টপিকগুলোকে কনসেপ্ট ভিত্তিক পড়বো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা শুরুতেই টপিকগুলো উঠাই ফেলবে, আমি মিশাই দিচ্ছি। ফার্স্ট অল আসো, কনসেপ্ট 1। এই কনসেপ্ট 1 এ ফার্স্ট অল আমরা পড়বো হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো বিষয়টি কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে যার সাপেক্ষে তুলনা করে কোনো বস্তুর অবস্থান, স্থিতি বা গতি বর্ণনা করা হয়, সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। যদি আমরা লিখে ফেলি একটু, যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, স্থিতি বা গতি বর্ণনা করা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তার মানে প্রসঙ্গ কাঠামো হচ্ছে যার সাপেক্ষে তুলনা করে কোনো বস্তুর অবস্থান, স্থিতি বা গতি বর্ণনা করতে পারি। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখি, তাহলে বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এই অবস্থানে একজন ব্যক্তি অবস্থান করতেছে, এর সাপেক্ষে একটি গাছের দূরত্ব ধরলাম 10 মিটার। এখানে একটি গাছ আছে, আমরা ধরলাম এখানে একটি গাছ আছে। আবার এ এর সাপেক্ষে অন্য আরেকটি অবস্থানে, এটা হচ্ছে এ থেকে বি প্রান্ত ধরলাম, আর এ থেকে সি অবস্থান ধরলাম। এখানেও একটি গাছ আছে ধরলাম, যেটার দূরত্ব হচ্ছে 5 মিটার। আর একটা এই অবস্থান থেকে আর একটা পয়েন্ট ধরলাম, যেটা হচ্ছে ডি, এটার দূরত্ব ধরলাম 7 মিটার। এখানেও একটি গাছ আছে। তাহলে এখানে আমাদের বলছে প্রসঙ্গ কাঠামো কোনটি। তাহলে আমরা যদি প্রসঙ্গ কাঠামো বের করি, তাহলে কার সাপেক্ষে তুলনা করতেছি? এর সাপেক্ষে। তাহলে যদি আমরা এর সাপেক্ষে অবস্থান করি, তাহলে হচ্ছে কার সাপেক্ষে তুলনা করতেছি? এর সাপেক্ষে সি অবস্থান, এর সাপেক্ষে বি অবস্থান, এর সাপেক্ষে ডি অবস্থান। তাহলে কার সাপেক্ষে তুলনা করতেছি? এর সাপেক্ষে। তাহলে এখানে প্রসঙ্গ কাঠামোই হচ্ছে কি বলতো? এ। কারণ আমরা প্রসঙ্গ কাঠামো বলছিলাম যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, স্থিতি বা গতি বর্ণনা করি। তাহলে আমরা প্রসঙ্গ কাঠামো বিষয়টি বুঝতে পারছি। মনে করো আমি এখানে দাঁড়ায় আছি, আমার থেকে তোমাদের কোনো এক বন্ধুর দূরত্ব 10 মিটার, আমার থেকে তোমার কোনো এক অপর বন্ধুর দূরত্ব 5 মিটার, আমার থেকে তোমার অন্য আরেক বন্ধুর দূরত্ব 7 মিটার। তাহলে এখানে প্রসঙ্গ কাঠামো কি? আমি, কারণ আমার সাপেক্ষে তুলনা করা হচ্ছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো প্রসঙ্গ কাঠামো কি। এই প্রসঙ্গ কাঠামোর পর আমরা পড়বো হচ্ছে, প্রসঙ্গ কাঠামোর পর পড়বো পরম ও আপেক্ষিক। পরম ও আপেক্ষিক বিষয় কি? দেখো, পরম প্রসঙ্গ কাঠামো স্থির, আর আপেক্ষিক বলতে বোঝায় প্রসঙ্গ কাঠামো গতিশীল। তার মানে পরম হচ্ছে প্রসঙ্গ কাঠামো স্থির, আর আপেক্ষিক বলতে বোঝায় প্রসঙ্গ কাঠামো হচ্ছে গতিশীল। পার্থক্য হচ্ছে একটা স্থির, অপরটি গতিশীল। তার মানে আমরা যার সাথে তুলনা করব সে বিষয়টি হচ্ছে স্থির, আবার আমরা যার সাথে তুলনা করব সে বিষয়টি হচ্ছে গতিশীল। তাহলে আমরা এখানে বুঝতে পারবো পরম হচ্ছে প্রসঙ্গ কাঠামো স্থির, আপেক্ষিক বলতে বোঝায় প্রসঙ্গ কাঠামো গতিশীল। এখান থেকে আমাদের একটি প্রশ্ন আসে, এ মহাবিশ্বে পরম কোনো গতি নেই, পরম কোনো স্থিতি নেই, সবই আপেক্ষিক। কেন আপেক্ষিক? আমরা একটু দেখি। এ মহাবিশ্বে পরম কোনো গতি নেই, পরম কোনো স্থিতি নেই, সবই আপেক্ষিক। আপেক্ষিক কেন হয়? কারণ আপেক্ষিকের সংজ্ঞা বলছে, তার মানে প্রসঙ্গ কাঠামোটা গতিশীল। আমরা দুনিয়াতে মনে করো যে যা কিছু দেখতেছি এই পৃথিবীতে, যে সবকিছু মনে হচ্ছে কি বলতো, এই যে আমাদের প্রতিষ্ঠান আছে, আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছি, মনে করো স্থির অবস্থায় আছে।
আবার আমরা রাস্তা দিয়ে আমাদের যে বাসা আছে বাসাটা স্থির অবস্থায় আছে, আমরা যদি বাসার সাপেক্ষে তুলনা করি তখন তো মনে হতে পারে স্যার এটা তো পরম হতে পারে, কিন্তু না, এই মহাবিশ্ব একটা ঘূর্ণায়মান নির্দিষ্ট বিন্দুতে মানে ঘুরতেই আছে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেইছে। তার মানে আমরা যদি তার সাপেক্ষে তুলনা করি তাহলে কি হচ্ছে বলতো, প্রসঙ্গ কাঠামো গতিশীল হচ্ছে। আর প্রসঙ্গ কাঠামো যদি গতি হয়ে যায় তাহলে প্রসঙ্গ কাঠামো গতিশীল হলে আমাদের কি হবে, সেটা আপেক্ষিক হবে। এই কারণে আমাদের বলে এ মহাবিশ্বে পরম কোনো গতি নেই, পরম কোনো স্থিতি নেই, সবই আপেক্ষিক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। পরম, আপেক্ষিক এবং প্রসঙ্গ কাঠামো এটা আমরা একটা কনসেপ্ট 1 এ পড়লাম। এরপরে আমরা পড়বো কনসেপ্ট 2। এবার আসো কনসেপ্ট 2 এ। কনসেপ্ট 2 এ আমরা পড়বো হচ্ছে রাশি। এই রাশির ক্ষেত্রে আমাদের পড়তে হবে যে রাশি কি, এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাই রাশি। তার মানে এ ভৌত জগতে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাই মূলত হচ্ছে রাশি। এই রাশিটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নির্ভরশীলতার উপর ভিত্তি করে 2 প্রকার, আর একটা দিকের উপর ভিত্তি করে 2 প্রকার। একটা হচ্ছে নির্ভরশীলতার উপর ভিত্তি করে, আর একটা দিকের উপর ভিত্তি করে। একটা নির্ভরশীলতার উপর ভিত্তি করে 2 প্রকার, একটা দিকের উপর ভিত্তি করে 2 প্রকার। এই নির্ভরশীলতার উপর ভিত্তি করে এক হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে যৌগিক রাশি। আর দিকের উপর ভিত্তি করে রাশি 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, আর 2 নম্বর হচ্ছে ভেক্টর রাশি। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে রাশি আমরা বললাম এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাই রাশি। নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি, একটি হচ্ছে যৌগিক রাশি। আর দিকের উপর ভিত্তি করে রাশি 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। এই মৌলিক রাশিটা কি বলতো, আমরা মৌলিক রাশি পড়ছিলাম কয়টি, এখান থেকে আসছে মৌলিক রাশি হচ্ছে 7টি। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন, তীব্রতা, আর একটা হচ্ছে পদার্থের পরিমাণ। মৌলিক রাশি তার মানে হচ্ছে এখান থেকে আমরা বিষয় শিখলাম, এখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে যে মৌলিক রাশি কোনটির একক কোনটি। তার মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যখন ক্লাসটি দেখবে তখন একটু উঠাই নিও খাতায়। তাহলে দেখো এখানে হচ্ছে কি বলতো, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন। ভুল করবে না, এখানে তাপের একক জুল আর তাপমাত্রার একক কেলভিন, এখানে কিন্তু তাপমাত্রা। তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তার মানে মৌলিক রাশি আর যৌগিক রাশি যেগুলো মৌলিক রাশির উপর নির্ভরশীল। আচ্ছা, তাহলে আমরা যদি একটু দেখি, তারপর আমাদের নির্ভরশীলতা যদি শেষ হয়ে যায়, তারপর আমাদের আসছে হচ্ছে দিকের উপর ভিত্তি করে রাশি 2 প্রকার, একটি হচ্ছে স্কেলার রাশি আর একটি হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা এখন পড়বো স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি এটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে রাশি 2 প্রকার, একটি হচ্ছে স্কেলার রাশি। আমরা স্কেলার রাশিটি দেখি,
স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেটি হচ্ছে স্কেলার রাশি। তার মানে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেগুলো কি রাশি বলতো? স্কেলার রাশি। আর ভেক্টর রাশির ক্ষেত্রে যদি আমরা ফাইন্ড আউট করি, মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, মানে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেটি হচ্ছে ভেক্টর রাশি, একটি হচ্ছে স্কেলার রাশি, শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, আর মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেটি হচ্ছে ভেক্টর রাশি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখান থেকে আমাদের তিনটা টাইপসের প্রশ্ন হতে পারে। 1 মার্কের জন্য আসে স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে। আরেকটা 2 মার্কের জন্য প্রশ্ন আসতে পারে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। আর আমরা যদি এমসিকিউ এর জন্য পড়ি তাহলে আমাদের এমসিকিউ এর জন্য আসতে পারে নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা একটু দেখব যে এই স্কেলার রাশি কোনগুলা জানো? আমরা যে মৌলিক রাশি 7টা বললাম সেগুলো কিন্তু স্কেলার রাশি সবগুলা। আমরা কিন্তু মনে রাখতে পারবো। আমরা একটা টেকনিকের মাধ্যমে দেখবো এখন ভেক্টর রাশিগুলো মনে রাখার উপায়। আমরা যদি ভেক্টর রাশিগুলোকে মনে রাখতে পারি তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলো তো স্কেলার রাশি, আমরা আলটিমেট বুঝতে পারবো। একটু আমরা দেখি বোর্ডে। ভেক্টর রাশি মনে রাখার উপায় আমরা টেকনিক 1 এর মাধ্যমে মনে রাখতে পারি। ভবে সব প্রিয়তম ভাসে টুনি তিতা প্রেমে। প্রেম কিন্তু তিতা, বুঝছো? আর এই বয়সে যদি প্রেমে পড়ে যাও তাহলে কিন্তু বিপদ আছে। দেখো ভেক্টর রাশি মনে রাখার উপায়, ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। তাহলে প্রেম কি বলতো? তিতা। তার মানে প্রেম কিন্তু তিতা, প্রেমে পড়া যাবে না। আর এই বয়সে যদি একবার তোমাদের শয়তান লাড়া দেয় তাহলে কিন্তু শেষ, জান্নাত পার হয়ে একদম জাহান্নাম চলে যাবে, টের পাবে না। এখন দেখো ভবে সব প্রিয়তম ভাসে, ভতে হচ্ছে ভরবেগ, বেগ, সরণ, বল, প্রাবল্য, ওজন, মন্দন, ত্বরণ, ভ্রামক, সান্দ্রতা গুণাঙ্ক, টর্ক, তড়িৎ প্রবাহ, পথে প্লবতা, মহাকর্ষীয় প্রাবল্য। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে আমরা এগুলো মনে রাখলে মোটামুটি এমসিকিউ এর জন্য অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা যদি এখন একটি এমসিকিউ দেখি তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো আরো ভালোভাবে। তাহলে দেখো তোমরা এটা কিন্তু সুন্দরভাবে উঠাই নিবে। টেকনিক 1, ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। ভরবেগ, বেগ, সরণ, বল, প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা গুণাঙ্ক, টর্ক, তড়িৎ প্রবাহ, প্লবতা, মহাকর্ষীয় প্রাবল্য। এগুলো কি রাশি বলতো? ভেক্টর রাশি। তার মানে এর বাইরে যেগুলো আসবে সেগুলো কি রাশি বলতো? স্কেলার রাশি। আশা করি তোমরা পারবে। আমাদের এটা গেল কি বলতো? কনসেপ্ট 2। তারপরে আমরা পড়বো হচ্ছে কনসেপ্ট 3। কনসেপ্ট 3 তে আমরা কি পড়বো? কনসেপ্ট 3 তে পড়বো হচ্ছে স্থিতি ও গতি এবং গতির
বিভিন্ন প্রকারভেদ, ডিফারেন্ট টাইপ অফ মোশন। তাহলে আমরা যদি একটু পড়ি, তাহলে আমরা এখন পড়বো কনসেপ্ট 3 তে স্থিতি ও গতি। স্থিতি ও গতি বিষয়টি কি, আমরা আগে স্থিতি পড়ে ফেলি। স্থিতি হচ্ছে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটি স্থিতি। আর সময়ের সাপেক্ষে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি গতি। তাহলে আমি একটা সংজ্ঞা লিখবো আর একটাতে শুধু পরিবর্তন করব মান, তোমরা একটু উঠাই ফেলবে। সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটি স্থিতি। আর গতির ক্ষেত্রে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কি হয় বলতো, অবস্থানের পরিবর্তন ঘটে বা অবস্থানের পরিবর্তন হয়, অবস্থানের তাহলে আমরা যদি দেখি সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না হয় তাহলে সেটি স্থিতি। আর সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে তাহলে সেটি গতি। আমরা আশা করি বুঝতে পারছি। আমাদের মানে সময় যাচ্ছে, আমি এখানে দাঁড়ায় আছি, তার মানে স্থির অবস্থায় আছি, তার মানে ঘটনা কি স্থির। আর আমি যদি সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি গতিশীল থাকি তাহলে কি বলতো, গতি। আশা করি আমরা বিষয়টি বুঝতে পারছি। তাহলে আমরা স্থিতি এবং গতির পর পড়বো গতির ডিফারেন্ট টাইপ অফ মোশন, বিভিন্ন প্রকার গতি। এই বিভিন্ন প্রকার গতি এর মধ্যে আমরা শুরুতে পড়বো ফার্স্ট অল সরলরৈখিক গতি। এই গতিগুলোকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, আমরা কি সেগুলো লিখে ফেলি। সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, 5 নম্বর হচ্ছে তোমাদের স্পন্দন গতি। তাহলে আমরা যদি পড়ে ফেলি তাহলে আমরা কি বললাম বলতো, সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, আরেকটি হচ্ছে স্পন্দন গতি। তাহলে আমরা এই 5টা বিষয়গুলোকে সংজ্ঞা আকারে পড়বো, কারণ এখান থেকে আমাদের সংজ্ঞা আসে এবং এমসিকিউ আসে প্রশ্নের ক্ষেত্রে। 1 মার্কের জন্য আসে মানে জ্ঞানমূলক, আর 1 মার্কের জন্য আসে এমসিকিউ। তাহলে আমরা কিভাবে পড়বো দেখো, সরলরৈখিক গতি তার মানে একটা সংজ্ঞা থেকে আমরা বারবার মনে রাখতে পারি, যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে বস্তুটি সরলরেখা বরাবর চলতে থাকে। তার মানে আমি তোমাদের মূল কথাটা বলে দিচ্ছি, আর আমি যে কথাগুলো বলতেছি তোমরা খাতায় সেভাবে উঠাই ফেলবে, আর আমি বোর্ডে মূল কথাগুলো লিখবো। সরলরৈখিক গতির মূল কথাটা হচ্ছে কি বলতো, যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে বস্তুটি কি বলতো সরল রেখা বরাবর চলতে থাকে, তার মানে মূল কথা হচ্ছে সরলরেখা বরাবর। তার মানে সরলরৈখিক গতির মূল কথা হচ্ছে সরলরেখা বরাবর। তার মানে ঘূর্ণন গতির ক্ষেত্রে কি বলতো, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্বে ঘুরতে থাকবে। তার মানে এটার ক্ষেত্রে মূল কথা হচ্ছে সম দূরত্বে ঘুরতে থাকবে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি বলতো সম দূরত্বে ঘুরতে থাকবে। তাহলে সেটা কি বলতো, ঘূর্ণন গতি। আর চলন গতি কি বলতো, মানে সকল কণা একই সময় একই দিকে যাবে, সকল কণা একই সময়ে একই দিকে যাবে, একই দিকে যাবে। তার মানে তোমরা সংজ্ঞার ক্ষেত্রে কিভাবে লিখবে, যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে বস্তুটির সকল কণা একই সময়ে একই দিকে যায় তখন তার গতিকে চলন গতি বলে। তার মানে প্রতিটার ক্ষেত্রে কথা একই, আর আমরা শুধু মূল থিমটা মনে রাখবো। পর্যায়বৃত্ত গতি, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে।
একই দিক থেকে অতিক্রম করে। তার মানে আমরা পর্যায়বৃত্ত গতির সংজ্ঞায় বলতে পারি, যদি কোনো বস্তুকণার গতি এমন হয় যে বস্তুটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেটার গতি হচ্ছে কি বলতো পর্যায়বৃত্ত গতি। আরো একটা এখানে আমাদের মজার বিষয় মনে রাখতে হবে, ঘূর্ণন কিন্তু এক ধরনের বিশেষ পর্যায়বৃত্ত গতি। ঘূর্ণন এক ধরনের বিশেষ পর্যায়বৃত্ত গতি। কেন? কারণ আমাদের মাথার উপরে যদি তোমাদের ফ্যান থাকে তাহলে দেখবে যে ফ্যান ঘুরতেছে, একই সাথে ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতি। ঘড়ির কাঁটার ক্ষেত্রেও কিন্তু সেম, ঘুরতেছে এবং কি বলতো নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে। তার মানে এটা কি বলতো ঘূর্ণন এবং পর্যায়বৃত্ত উভয়ই রাইট। আরেকটা আছে হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতির ক্ষেত্রে মনে রাখবা, যদি কোনো বস্তুকণার গতি এমন হয় যে বস্তুটির পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে যায়, তার মানে এটা ক্ষেত্রে কি বলতো পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে যায়। পূর্ব গতির বিপরীত দিকে যায়। তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্রে কি বলতো স্পন্দন গতির ক্ষেত্রে পর্যায়কালে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে যায়। তার মানে আমরা সংজ্ঞাটা কিভাবে সাজাবো দেখো তো। তার মানে যদি কোনো বস্তুকণার গতি এমন হয় যে বস্তুটি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে যায়, তাহলে সেটা কি বলতো স্পন্দন গতি। যেমন একটা পেন্ডুলাম ঘড়ির নিচে দেখবা যে দোল খাচ্ছে। আমাদের ক্ষেত্রে যখন শয়তান লাড়ে দেখো আমরা কি দোলনায় দোল খাই, আমার কথা বুঝছো? দোলনায় দোল খাইতে আমাদের খুব ভালো লাগে, আমার কথা বুঝছো? তার মানে দোলনায় দোল দিচ্ছে মানে পর্যায়কালে অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাচ্ছে। তোমরা অনেকে আবার কল্পনায় চলে যাচ্ছ, আমার কথা বুঝছো? দেখো তাহলে সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি ও স্পন্দন গতি। তাহলে আমরা কি পড়লাম বলতো? গতির যে বিভিন্ন প্রকার গতি ছিল আমরা পড়ে ফেললাম। তাহলে আমাদের এর মাধ্যমে আমাদের কনসেপ্ট 3 শেষ। আমরা সুন্দরভাবে নোটস গুলো উঠাবা, ইনশাল্লাহ এর মধ্য থেকে সবগুলা কমন পাবা। সংজ্ঞা এবং থিওরি, আমরা এগুলো থিওরি পড়তেছি, এরপরে আমরা বিস্তারিত ম্যাথমেটিক্স যাহা কিছু আছে সবগুলা পড়ে ফেলবো ইনশাল্লাহ। এজন্য আমাদের সাথে থাকতে হবে নিউক্লিয়ার সায়েন্স কেয়ারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমাদের সাথে যুক্ত থাকলেই তুমি সবগুলা প্রোগ্রাম পাবা একদম ফ্রি। মূলত এটা তোমাদের জন্যই, স্টুডেন্ট বান্ধব প্ল্যাটফর্ম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো, কনসেপ্ট 3 শেষ আমাদের, এখন আমরা পড়বো হচ্ছে কনসেপ্ট 4। কনসেপ্ট 4 এর মধ্যে আমরা কি কি পড়বো বলতো? দূরত্ব ও সরণ ফার্স্ট পড়বো, তারপরে ধ্রুতি ও বেগ পড়বো, তারপর ত্বরণ ও মন্দন পড়বো। দূরত্ব এবং সরণ, তাহলে এখানে আমরা পড়ে ফেলি আগে দূরত্ব পড়বো। দূরত্ব সংজ্ঞা হচ্ছে একটি বস্তু তার গতিপথে মোট যে পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলে। একটি বস্তু তার গতিপথে মোট যে পথ অতিক্রম করে তাকে কি বলে বলতো? দূরত্ব বলে। তাহলে একটি বস্তু মনে করো যে আমরা একটা চিত্রের মাধ্যমে এরপরে পড়বো। সরণ হচ্ছে কি বলতো? বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের সরলরৈখিক, তার মানে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। তাহলে আমরা পড়লাম একটি বস্তু তার গতিপথে মোট যে পথ অতিক্রম করে তাকে কি বলে বলতো? দূরত্ব। আর তারপরে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্বকে কি বলে বলতো? সরণ বলে। আচ্ছা, এটা যদি হয়, এই দূরত্বকে কিন্তু ডি দ্বারা প্রকাশ করা হয়, আর সরণকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? এস দ্বারা প্রকাশ করা হয়। ডি দ্বারা প্রকাশ করা হয়, আর এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো?
এস দ্বারা প্রকাশ করা হয়। দূরত্ব এবং সরণ উভয়ের এককই কিন্তু হচ্ছে কি বলতো মিটার। দূরত্ব এবং সরণ উভয়ের এককই হচ্ছে মিটার। এখন আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখি দূরত্ব এবং সরণ বিষয়টি কি, তাহলে আরো ক্লিয়ার হবে। তোমরা সংজ্ঞাগুলো আশা করি উঠাই ফেলছো। আচ্ছা দেখো, এই যে দেখো তো চিত্র ক্ষেত্রে আমরা মনে করো যে এটা এ অবস্থান, তারপরে হচ্ছে বি অবস্থান, সি অবস্থান, ডি ধরলাম, ই, এফ, জি অবস্থান। আর এটার ক্ষেত্রে ধরলাম আমরা জি অবস্থান থেকে এটাকে ধরলাম, আর এটার ক্ষেত্রে ধরলাম এ, এইচ অবস্থান। তাহলে হচ্ছে এ বি সি ডি ই এফ জি, তার মানে তার গতিপথ টোটালটা এখানে আমরা যদি ধরি এ এইচ 50 মিটার, আর এই যে এ বি বাকি যে পথটা আছে তার মানে হচ্ছে এটা হচ্ছে কত ধরবো বলতো, আমরা ধরলাম বাকি পথটা হচ্ছে এ বি সি ডি, ধরলাম বাকি যে পথটা আছে টোটাল আমরা ধরে নিলাম, ধরলাম যে 60 মিটার বোঝার সুবিধার্থে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে দূরত্ব কত, সরণ কত, তোমাকে প্রশ্ন করতে পারে দূরত্ব কত, সরণ কত। তার মানে তুমি কিভাবে বুঝবা বলতো, তার মানে বস্তু এখান থেকে ইনিশিয়াল পয়েন্ট মানে আদি অবস্থান মানে যেখান থেকে শুরু করছে এবং যেখানে শেষ করছে এর সরলরৈখিক দূরত্ব কত মিটার বলতো, 50 মিটার। তার মানে এটা কি বলতো, সরণ। কারণ আমরা সরণের সংজ্ঞায় পড়ছি বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের পার্থক্যের সরলরৈখিক দূরত্বই হচ্ছে সরণ। তাহলে এটা সরণ। আর একটি বস্তু তার গতিপথে মোট যে পথটা অতিক্রম করছে সেটা দূরত্ব, তার মানে দূরত্ব হচ্ছে কত মিটার বলতো, 60 মিটার। আশা করা যায় তোমরা বিষয়টি বুঝতে পারছো। আমরা আরো একটি চিত্রের মাধ্যমে দেখবো, তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হয়ে যাবে। তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলোতে এভাবে দিয়ে থাকে, বলে যে একটি একটি গাড়ি সোজা উত্তর দিকে গিয়ে আবার পশ্চিম দিকে 5 মিটার বা 10 মিটার গেল, বলছে দূরত্ব এবং সরণের পার্থক্য কত, এমন টাইপের প্রশ্ন দিয়ে থাকে। তার মানে আমাদের এমন চিত্র দিয়েও প্রশ্ন আসে, যেমন যে এ অবস্থান, বি এবং সি অবস্থান, এখানে ক্ষেত্রে দিয়ে থাকে 3, এটা হচ্ছে 4। তোমাদের এমন টাইপের প্রশ্ন বলে যে বলছে দূরত্ব ও সরণের পার্থক্য কত, দূরত্ব ও সরণের পার্থক্য চাই, এমন টাইপের প্রশ্ন দিয়ে সরণের পার্থক্য কত। তার মানে তোমরা কিভাবে নির্ণয় করবে বলতো, তার মানে দূরত্ব হচ্ছে একটি বস্তু তার গতিপথে মোট যে পথটা অতিক্রম করতেছে সেটা দূরত্ব, তার মানে দূরত্ব কত হচ্ছে 3 + 4, তার মানে 7 মিটার। তাহলে সরণ কি বাবা, বলছে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব, তার মানে সরলরৈখিক যদি দূরত্ব হয় একটা ত্রিভুজ হয়ে যায় না, আর ত্রিভুজের ক্ষেত্রে কি হয়ে যায়, এটা অতিভুজ। অতিভুজ যেটা আসবে সেটাই হচ্ছে কি বলতো বস্তুর সরণের মান। তাহলে আমরা যদি সরণ পিথাগোরাস অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি আমরা করি, তার মানে 4 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার, 16 প্লাস 9 কত আসে বলতো। তার মানে অতিভুজ রুট এর উপরে যদি আমরা মান করি তার মানে 25, তার মানে এটা কত আসবে বলতো 5 মিটার। তার মানে এটা আমাদের মান আসে কত বলতো 5। তাহলে এটা যদি আমাদের আসে তাহলে আমাদের দূরত্ব এবং সরণের পার্থক্য কত হবে, তার মানে আমরা সরণ পাইলাম কত, এটা হচ্ছে দূরত্ব 7 মিটার আর সরণ হচ্ছে 5 মিটার। তাহলে দূরত্ব এবং সরণের পার্থক্য হচ্ছে 7, পার্থক্য মানে বিয়োগ করতে বলছে, তার মানে 7 - 5, তার মানে কত মিটার বলতো 2 মিটার। আশা করা যায় তোমরা বিষয়টি বুঝতে পারছো, দূরত্ব এবং সরণের কনসেপ্টটা একটু সবাই সুন্দরভাবে উঠাই নাও। আর যদি না বুঝতে অসুবিধা হয় তাহলে একটু ভিডিওটা আরেকবার দেখবা বা পরপর 2-3 বার দেখবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দূরত্ব এবং সরণ, এবং দূরত্ব এবং সরণের পর আমরা এবার পড়ব ধ্রুতি ও বেগ। দূরত্ব এবং সরণের পর আমরা পড়ব ধ্রুতি ও বেগ। একটা জিনিস মাথায় রাখবা, তোমাকে একটা জিনিস শেখাই দেই, ফিজিক্সে যদি কোনো কিছুর হার বলে তাহলে সেটাকে কি দ্বারা ভাগ জানো, সময় দ্বারা ভাগ। তাহলে আমরা একটু পড়ব ধ্রুতি। এখন ধ্রুতি বলতে কি বোঝায় মাথায় রাখবা, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দূরত্বের পরিবর্তনের হার কি বলে বলতো, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে বলতো
দ্রুতি বলে, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তার মানে এর আগের টপিকে আমাদের ছিল কি বলতো দূরত্ব এবং সরণ, তার মানে এখানে কি বলতো দ্রুতি এবং বেগ। একটা জিনিস যদি মাথায়ও না থাকে মনে রাখবা, দতে শুরু কি বলতো দূরত্ব, দতে শুরু দ্রুতি, তার মানে কিসে দূরত্বের পরিবর্তনের হারই হচ্ছে কি বলতো দ্রুতি। তার মানে এখান থেকে যদি আমরা লিখতে পারি দ্রুতিকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা প্রকাশ করা হয়, দূরত্বকে ডি। আর ফিজিক্সে বলছিলাম কোনো কিছুর হার মানে কি বলতো সময় দ্বারা ভাগ, তাহলে ভি ইকুয়াল ডি ডিভাইডেড টি। এখন আমরা যদি এটাকে লিখতে পারি একক, দ্রুতি বা বেগের একক কি, তাহলে দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। আমরা কোথায় পড়ছিলাম মনে পড়ে দেখো তো, রাশিতে পড়ছিলাম নির্ভরশীলতার উপর ভিত্তি করে যে মৌলিক রাশি 7 প্রকার, সেখানে মনে পড়ে দূরত্ব, সরণ একক মিটার, সময়ের একক কি পড়ছিলাম সেকেন্ড। এখন এটার ক্ষেত্রে যদি আমরা লিখে ফেলি তাহলে কি হয় বলতো, আমরা সূচক লগারিদম পড়বো, তার মানে এটা উপরে চলে গেলে ইনভার্স হয়ে যায়, তার মানে কি বলতো মিটার পার সেকেন্ড। তার মানে দূরত্ব এবং সরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, একে ভি দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দ্রুতি আমাদের শেষ, এখন আমরা কি পড়বো বলতো, বেগ পড়বো। বেগ পড়বো, বেগ এর আগে আমরা পড়ছিলাম সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার দ্রুতি, এর পরে আমাদের টপিক হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। তার মানে হচ্ছে কি বলতো সরণের পরিবর্তনের হার, আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম, তোমরা উঠাই ফেলবে পূর্ণাঙ্গ ভাবে। সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, ভেলোসিটি বেগ, একে কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা প্রকাশ করা হয়। কিসের পরিবর্তনের হার, সরণ, সরণ মানে কি এস দ্বারা প্রকাশ করা হয় সরণকে, তার মানে এস ডিভাইডেড কি বলতো হার, ফিজিক্সের ভাষায় কোনো কিছুর হার মানে কি দ্বারা ভাগ, সময় দ্বারা ভাগ, তাহলে ভি ইকুয়াল এস ডিভাইডেড টি। এখান থেকে আমাদের একটি সূত্র চলে আসে যে এস ইকুয়াল আর যদি আমরা গুণ করে দেই তাহলে এস ইকুয়াল ভিটি, এটি হচ্ছে মূলত সমবেগের সূত্র, এটি হচ্ছে সমবেগের সূত্র, এস ইকুয়াল ভিটি, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এবং ফিজিক্সের স্টুডেন্ট যদি কোনো কিছু না জানে এই সূত্রটা সবার মুখস্থ থাকে, বুঝছো, সেরকম একটি সূত্র। তাহলে এটি যদি আমরা একক বের করতে চাই তাহলে কি বলতো সরণের একক কি বলতো মিটার, আর সময়ের একক সেকেন্ড, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে মিটার পার সেকেন্ড। তার মানে দ্রুতি এবং বেগ আমরা পড়লাম যেটা, তার মানে দ্রুতি এবং বেগ উভয়ের একক কি বলতো মিটার পার সেকেন্ড। আশা করি আমরা বিষয়টি বুঝতে পারছি। এখন যদি আমরা বুঝে থাকি তাহলে আসো এর পরবর্তীতে এখান থেকে আরো একটি প্রশ্ন আসে আমাদের, যে এর মাত্রা বের করতে বলে। এই যে মাত্রা, তার মানে হচ্ছে একটা জিনিস, তিনটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। ভরের ক্ষেত্রে মাত্রা, তার মানে এর ইংলিশ টার্ম কি, মাস মানে ভর, তার মানে এটার ক্ষেত্রে হবে কি বলতো এম। তারপরে দৈর্ঘ্য বা সরণ, এটার ইংলিশ টার্ম হচ্ছে লেন্থ, তার মানে এটা হবে কি বলতো এল। আরেকটা আছে কি বলতো সময়, সময়ের ক্ষেত্রে কি হয় বলতো বাবা মাত্রা নির্ণয়, এটা কিন্তু মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এই তিনটা বিষয় মনে রাখতে হবে। ভরের ক্ষেত্রে মাস, এই কারণে হচ্ছে এম, দৈর্ঘ্যের ক্ষেত্রে লেন্থ, এই কারণে এল, সময়ের ক্ষেত্রে ইংলিশ টার্ম কি টাইম, মানে প্রতিটার ফার্স্ট মানে ক্যাপিটাল লেটার, তার মানে কি বলতো টাইম, তার মানে কি বলতো টি। তার মানে এখন যদি আমরা এখান থেকে বের করি, তার মানে সরণ, সরণ একটা কি বাবা দূরত্ব বা সরণ, তার মানে দৈর্ঘ্য বোঝাচ্ছে না একটা লেন্থ, এই কারণে কি হবে বলতো এল, এটা হচ্ছে মাত্রা। আর নিচে কি বলতো টাইম সময়, এই কারণে হচ্ছে কি বলতো টি, তার মানে আগের নিয়ম এল টি ইনভার্স 1, এটি হচ্ছে কি বলতো মাত্রা, আর এটি হচ্ছে একক। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখন আমাদের কনসেপ্ট থ্রি আমরা পড়ছি, কনসেপ্ট 4 এর মধ্যে আমরা কি কি বললাম বলতো, দ্রুতি ও বেগ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তাহলে আজকে এ পর্যন্তই থাক। তোমাদের তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সঙ্গেই থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।